হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যাম্পসার্টেনে। আজকে আমি যে প্রিভিয়াস ইয়ারটা সিরিজটা চলছিল এটার মধ্যে জিওগ্রাফির পার্ট 2 এর যে ভিডিওটা রয়েছে এটা আমি দিতে পারিনি এতদিন ধরে, ঠিক আছে। সো এটা নিয়ে এসেছি আজকে। সো আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন এবং আজকে আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, ঠিক আছে, এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সো আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে অবশ্যই এটা বলে দেব যে দেখুন, এই যে চ্যানেলটা রয়েছে এটার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সোশ্যাল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার এবং পিওর সায়েন্সের কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিরিজটা কিন্তু চলছে। সো আপনারা যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন বা আপনারা যারা ইয়ের স্টুডেন্ট রয়েছেন, আপনারা যারা সোশ্যাল সায়েন্সের এক্সাম দেবেন, সো তারা কিন্তু এখানে আপনারা সলিউশন সব পেয়ে যাবেন, ঠিক আছে। সো প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু আমি ডিটেলস ওয়েতে করাচ্ছি এবং আপনারা যারা সলিউশন করছেন এবং সলিউশন করতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এনরোল করতে পারবেন। হ্যাঁ, আমি একটা কোর্স নিয়ে এসেছি, যারা এসটি জিটি পিওর সায়েন্সে এক্সাম দেবে তাদের জন্য শুধুমাত্র কেমিস্ট্রি পোর্শনটা আমি একদম ইয়ে করেই দেবো। সো 999-এ আপনি এনরোল করতে পারেন, ঠিক আছে। সো আজকে প্রথম যে কোয়েশ্চেনটা এটার মধ্যে চলে যাচ্ছি। আচ্ছা, কোয়েশ্চেনটাতে কি বলেছে, কোয়েশ্চেনটা কই গেল? আচ্ছা, সো এখানে একটু টেকনিক্যাল এরর হয়েছে। সো হ্যাঁ, তো প্রথম যে কোয়েশ্চেনটা আজকে, প্রথম কোয়েশ্চেনটা দেখুন কি বলেছে যে ইট ইজ রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন। তো অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসটা দায়ী, ঠিক আছে। এখানে 3টি গ্যাস দেওয়া আছে। সো দেখুন, অক্সিজেন তো ব্রিদিংয়ের কাজে ইউজ হয়, আর কার্বন ডাইঅক্সাইড আগুন নিবারণের জন্য কাজে ইউজ হয়, আর কিন্তু আপনাদের সালফার ডাইঅক্সাইড কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কেন সালফার ডাইঅক্সাইড হবে? অ্যাকচুয়ালি সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা অ্যাসিডিক গ্যাস, ঠিক আছে। সো অ্যাসিডিক গ্যাস হওয়ার কারণে কি হয়, এটি যখন অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প রয়েছে ওটার সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। সো বিক্রিয়া করে, হ্যাঁ, ওই যে জলীয় বাষ্পটা যেটা উপরে চলে যায় মেঘ হয়ে এবং ওখান থেকে কি করে বৃষ্টি করে। সো ওই যে বৃষ্টিটা ওটা কি অ্যাসিড বৃষ্টি হয়। তো এটা কিসের কারণে হচ্ছে, ওই যে সালফার ডাইঅক্সাইড যে জলীয় বাষ্পের সাথে রিয়েকশন করে নিচ্ছে। আর যেহেতু সালফার ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক অ্যাসিডিক গ্যাস, এই জন্য এটা অ্যাসিড বৃষ্টির জন্য এটাই দায়ী, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে যে ড্যামস আর কনস্ট্রাক্টেড অন দ্য রিভার টু কন্ট্রোল, ঠিক আছে। তো নদীতে আমরা বাঁধ দিই, এটার উদ্দেশ্য কি, ঠিক আছে, নদীতে বাঁধ দেওয়ার উদ্দেশ্য কি। নর্মালি মুখ্য উদ্দেশ্য কিন্তু আমরা নদীতে বাঁধ দিয়ে থাকি এটা কিন্তু, হ্যাঁ, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে। ধরুন কি হয়েছে, সাপোজ বন্যা, এই ক্ষেত্রে আপনাদের কি হয়, ধরেন হঠাৎ ভারী বৃষ্টিপাত হলো, ঠিক আছে। সো ভারী বৃষ্টিপাত হলে কি হবে, ভারী বৃষ্টিপাত হলে জলের পরিমাণটা বেড়ে যাবে, বা আপনার বরফ গলে গেল, ঠিক আছে। সো বরফ গলার সময় কি হবে, ওখান থেকেও তো জল পরিমাণ বাড়বে না। সো ওই যে অতিরিক্ত জলটা বেড়ে যাচ্ছে ওই জলটাকে কি করছে, বাদ দিয়ে এটাকে সংরক্ষণ করা হচ্ছে, মানে ধরে রাখা হচ্ছে, ঠিক আছে, এবং আস্তে আস্তে এটাকে ছাড়া হচ্ছে, ঠিক আছে। এবং ওই যে আস্তে আস্তে যে ছাড়া হচ্ছে ওটার মধ্যে কিন্তু জলের স্পিডটা বেশি থাকে, যার কারণে ওটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনও করা হয়, ঠিক আছে। সো মানে এনার্জির জন্য এটা খুবই একটা বলতে পারো। তো আমরা বাদ দিয়ে শুধুমাত্র না যে বাদ দিয়ে আমাদের কোনো লাভই হচ্ছে না, হ্যাঁ, এটা আমার বন্যাও আমি করতে পারছি, হ্যাঁ, প্লাস আমার এখানে এই যে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আমি কিছু করতে পারতেছি, ঠিক আছে। সো আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। সো অপশন বি কিন্তু, হ্যাঁ, সঠিক উত্তর হয়ে যাবে, বন্যা নিয়ন্ত্রণ বা ফ্লাড, ঠিক আছে। আর ভূমিধস নিয়ন্ত্রণ করে এটা তো গাছে করে, ঠিক আছে, আপনি যত গাছ লাগাবেন ভূমিধস নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সাইক্লোন নিয়ন্ত্রণ করা তো এটা অস্বাভাবিক ব্যাপার, বাঁধ ভেঙে যাবে, ঠিক আছে। এরপরে দেখুন নেক্সট, ইট ইজ দ্য লার্জেস্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া। তো ভারতের মধ্যে একটা বৃহত্তম তৈলক্ষেত্র, এটা কোনটা? সো এটা কিন্তু তোমাদের বম্বে হাই, ঠিক আছে, বম্বে হাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে।
এখন বম্বে হাই এটা সম্পর্কে একটু যদি বলি আমি, এটা অ্যাকচুয়ালি তোমার মুম্বাই, ঠিক আছে, মুম্বাই তো সবাই নাম শুনেছ। সো মুম্বাইয়ের যে উপকূল রয়েছে ওই উপকূল থেকে তোমার 160 থেকে 170, ঠিক আছে, 160 to 170 এত কিলোমিটার তুমি যদি সমুদ্রের দিকে যাও, তো ওখানে তোমার একটা মানে পশ্চিম দিকে যেতে হবে আর কি। তো পশ্চিম দিকে গেলে আরব সাগরে তোমার একটি তৈলক্ষেত্র রয়েছে, ঠিক আছে, যেটার নাম বম্বে হাই দেওয়া হয়েছে। হ্যাঁ, সো মুম্বাই আর বম্বে, মুম্বাইয়ের আগের নাম বম্বে ছিল, সো ওই জন্য আর কি। আচ্ছা, পরে দেখো কি বলেছে, বলেছে যে ত্রিপুরার যে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ। তা আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু তোমরা সবাই জানো যে পালাটানার মধ্যে গ্যাস পাওয়া গেছে এবং বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। রিসেন্টলি তুলামুড়াতেও পাওয়া গেছে গ্যাস। সো বলতে পারো যে এই যে প্রাকৃতিক গ্যাস ত্রিপুরায় পাওয়া গেছে, এটার মধ্যে কিন্তু তোমার মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি, 97% কিন্তু দেখা গেছে, ঠিক আছে। সো এক্ষেত্রে তোমার মিথেনের পরিমাণটা ত্রিপুরা গ্যাস যেগুলি পাওয়া গেছে এগুলোর মধ্যে মিথেনের পরিমাণটা বেশি দেখা গেছে, ঠিক আছে, 97%। এবার দেখতে পারো তুমি কত বেশি পরিমাণ। আচ্ছা, নেক্সট দেখো বলেছে যে এশিয়ার বৃহত্তম করাত কলটি অবস্থিত, সমিল অফ এশিয়া ইজ লোকেটেড, ঠিক আছে। তাহলে এশিয়ার সবচেয়ে বড় যে করাত কল এটা কোথায় অবস্থিত? তো এটা তোমার এশিয়ার বৃহত্তম এবং প্রাচীনতম যে করাত কলটা রয়েছে এটা কিন্তু তোমার চ্যাথাম সমিল, ঠিক আছে, চ্যাথাম সমিল এটার নাম। হ্যাঁ, আর এটা কিন্তু তোমার ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ঠিক আছে, আন্দামান নিকোবরের চ্যাথাম দ্বীপে অবস্থিত, ঠিক আছে। সো আন্দামান কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে তোমার ইয়েটা চ্যাথাম সমিল, হ্যাঁ, তোমার এই যে করাত কলটা এটা কিন্তু তোমার 1883 সালে ব্রিটিশ সরকার কিন্তু এটাকে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে ব্রিটিশরাও কিছু একটা কাজ করে গেছে, এমন আর কি। সো এরপরে দেখো, এরপরে কি বলেছে, এই প্রকার কৃষিতে কলা উৎপাদিত হয়, ঠিক আছে, মানে কোন ধরনের ফার্মিংয়ে আমাদের ব্যানানা প্রডিউস হয় বা কলা উৎপাদন হয়, ঠিক আছে। সো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা বাণিজ্যিক বাগিচা কৃষি, ঠিক আছে, বাগিচা কৃষি, বাগিচা কৃষির ক্ষেত্রে কিন্তু কলা উৎপাদিত হয়। এখন বাগিচা কৃষি বলতে এটা সম্বন্ধে একটু জানতে হবে, ঠিক আছে, কি বাগিচা কৃষি। দেখো কলা কিন্তু সাধারণত তোমার এই যে বাগিচা কৃষি, এটার নামেই পরিচিত। আর এই যে বাগিচা কৃষিতে এখানে কি করা হয়, এখানে অ্যাকচুয়ালি তোমার একটি একক ফসলের জন্যই উৎসকৃত, ঠিক আছে, জমির বড় অংশ, মানে একটা জমির বড় অংশ তোমার এই একটা ফসলের জন্যই রাখা হয়, ঠিক আছে। সো ওই ধরনের চাষকে মানে তোমার বাগিচা বলা হয়, ফার্মিং বলা হয় বা প্লান্টেশন ফার্মিং বলা হয়। হ্যাঁ, তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তো যেহেতু একই ধরনের জিনিস তৈরি করছে, তো ওই ক্ষেত্রে জায়গাও বেশি লাগবে এবং এটাকে বাগিচা কৃষি কিন্তু বলে থাকে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, জাপানের সর্বশ্রেষ্ঠ লৌহ ও ইস্পাত কেন্দ্রটি এই শিল্পাঞ্চলে অবস্থিত। তো জাপানের তোমার যে সর্বশ্রেষ্ঠ লৌহ ইস্পাত কেন্দ্রটি আছে, হ্যাঁ, শিল্পাঞ্চলটি, এটি কোথায় কোথায় আছে? এটি আছে তোমার কোবে ওসাকা, ঠিক আছে। এবার এই যে কোবে ওসাকা অঞ্চলটি, এটি তোমার অ্যাকচুয়ালি টোকিও, ইয়োকোহামা এবং উত্তর উত্তর কিংশু অঞ্চলের পাশাপাশি, ঠিক আছে। আর এটা জাপানের তোমার একটা অন্যতম প্রধান লৌহ ও ইস্পাত নির্মাণ এলাকা হিসেবে পরিচিত, ঠিক আছে। সো অপশন বি কিন্তু তোমার সঠিক উত্তর হবে। তোমাদের টোকিও ইয়োকোহামা লাগতে পারে, কিন্তু এই টোকিও ইয়োকোহামা না কিন্তু, ঠিক আছে। টোকিও ইয়োকোহামা ও উত্তর কিউশু, হ্যাঁ, এই দুইটা অঞ্চলের মাঝামাঝি পাশাপাশি কিন্তু এই যে কোবে ওসাকা গঠিত, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি বলেছে পরের কোশ্চেনে, পলিমারাইজেশন প্রক্রিয়াটি এই শিল্পের সাথে সম্পর্কিত। তাহলে পলিমারাইজেশন কি? তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো ইজিলি বলে দিতে পারবে, হ্যাঁ, বা যারা কেমিস্ট্রি পড়েছে তারা ইজিলি বলে দিতে পারবে, কিন্তু আমরা যারা পড়িনি তারা কি বলবো। দেখো অ্যাটলিস্ট তোমরা 9-10 অবধি তো তোমরা অ্যাটলিস্ট সায়েন্স পড়েছো, ঠিক আছে।
সো পলিমারাইজেশন কিন্তু তোমরা হয়তো বা ক্লাস 10-এ কিছুটা হলেও শুনেছো বা যা পড়েছো। আর যদি নাও পড়ে থাকো অসুবিধা নেই, আমি যা বুঝিয়ে দিচ্ছি। দেখো পলিমারাইজেশন কি, এটার মধ্যে একটা তোমার একটা মৌলিক রাসায়নিক প্রক্রিয়া থাকে, ঠিক আছে? এটা একটা মৌলিক রাসায়নিক প্রক্রিয়া। আচ্ছা, কি হয় এটাতে? যেখানে কি হয় তোমার ছোট ছোট অণু, হ্যাঁ, একসাথে বন্ধন করে, ঠিক আছে? সো বন্ধন করে কি করে, একটি বড় শৃঙ্খল তৈরি করে, ঠিক আছে? এবং এই যে শৃঙ্খলটা, এটা একটা পলিমার, ঠিক আছে? পলিমার গঠন করে। এই প্রক্রিয়াটি কিন্তু তোমার মেইনলি প্লাস্টিক শিল্পের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন পলিথিন, ঠিক আছে, নাইলন, হ্যাঁ, এগুলো তো নাম শুনেছ, পলিথিন, নাইলন, হ্যাঁ, প্লাস্টিক শিল্প। সো এইগুলির ক্ষেত্রে কিন্তু এই যে পলিমারাইজেশন, এটা কিন্তু কাজ করা হয়, ঠিক আছে? এটাই কিন্তু ইউজ হয়, ঠিক আছে? তো এখানে অ্যালুমিনিয়াম শিল্প তো হবে না, কারণ প্লাস্টিক বা পলিথিন সম্বন্ধীয় কোনো জিনিস তো না, কাগজ শিল্পও না, চিনি শিল্পও না। সো অপশন ডি উপরের কোনোটি নয়, ঠিক আছে? আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। পলিমারাইজেশন প্রসেসটা কি, এটা রিলেটেড টু প্লাস্টিক, পলিথিন, হ্যাঁ, এইভাবে মনে রাখতে পারো আর কি, ঠিক আছে? নাইলন এমন আর কি। সো দেখো পরের কোশ্চেনে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফুটলুজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ফুটলুজ ইন্ডাস্ট্রি শিল্পের উদাহরণ। তাহলে ফুটলুজ ইন্ডাস্ট্রি কি, এটা আমার একটু জানতে হবে। দেখো ফুটলুজ যে শিল্প রয়েছে, এটা হলো গিয়ে তোমার এমন এক ধরনের শিল্প যেখানে তোমার কাঁচামালের সহজলভ্যতা, মানে সহজে যাতে কাঁচামাল পাওয়া যায়, ঠিক আছে? এরপরে তোমার পরিবহন খরচা, ঠিক আছে, পরিবহন খরচাটা যাতে কম লাগে, বা নির্দিষ্ট সম্পদের মতো, হ্যাঁ, নির্দিষ্ট সম্পদের মতো তোমার বিষয়গুলি, হ্যাঁ, দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয় না হয়ে, হ্যাঁ, বিভিন্ন স্থানে স্থাপন করা যেতে পারে। মানে এই যে শিল্পটা রয়েছে, এটাকে তোমার পরিবহন খরচ, ঠিক আছে, বা কোনো একটা জায়গার লোকেশান, এইসব জিনিস ফ্যাক্টরের উপরে এটা নির্ভর করে না, ঠিক আছে? এটাকে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবে, যে কোনো জায়গায় এই শিল্পটা গড়ে তুলতে পারবে, ঠিক আছে? তো এখন দেখো অপশানগুলো যদি আমি দেখি, এই যে সুতিবস্ত্র বয়ন শিল্প যেটা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু তোমার কাঁচামাল কিটা, এটার কাঁচামাল কিন্তু তোমার কাঁচা তুলা, ঠিক আছে? তো কাঁচা তুলার জন্য কিন্তু আমরা, হ্যাঁ, এই কাঁচার তুলার প্রাপ্যতার উপরেও নির্ভর করে এই জিনিসটা, ঠিক আছে? তো দ্যাট মিন্স কি, এটা কিন্তু তোমার ওই কাঁচা তুলা যে জায়গায় পাওয়া যায় ওইখানেই কিন্তু আমার, হ্যাঁ, এই শিল্পটা গড়ে তুলতে হবে। দ্যাট মিন্স কি, এটা কিন্তু স্থান ভিত্তিক হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে ফুটলুজ শিল্প হলো গিয়ে যেটা স্থান ভিত্তিক না, যে কোনো জায়গায় করা যায়, ঠিক আছে? সো অপশন এই কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে না, ঠিক আছে? এরপরে দেখো লৌহ ইস্পাত। এখন লৌহ ইস্পাতের জন্য কিন্তু তোমার এটা যে লৌহ আকরিক ও কয়লার মতো ভারী, ঠিক আছে, ওজন হারানো, কাঁচামালের উপর অত্যন্ত নির্ভরশীল, ঠিক আছে? এটা কাঁচামালের উপর নির্ভরশীল বেশি, এবং সুতরাং এটা কিন্তু সাধারণত কাঁচামালগুলির উৎসের কাছাকাছি কিন্তু স্থাপন করতে হয়, ঠিক আছে? এই যে লৌহ ইস্পাত শিল্প যেটা, এটা কিন্তু তোমার কাঁচামাল যেখানে পাওয়া যায়, তো যেটা র ফর্ম আর কি, নেচার থেকে যেটা পাওয়া যায়, সো ওই যে র ফর্মটা যেখানে পাওয়া যায় ওখানেই কিন্তু এটা শিল্পটা গড়ে তুলতে হয়, ঠিক আছে? কারণ এটার মধ্যে ওজনটা বেশি হবে, হ্যাঁ, তো ট্রান্সপোর্টেশনের খরচা বেশি লেগে যাবে, এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সো এই জন্য এটা ওইখানে বানালেই ভালো হয়। দ্যাট মিন্স কি, এটা কিন্তু তোমার নির্দিষ্ট স্থানের, হ্যাঁ, কাছাকাছি ইয়ে করতে হবে। তাহলে তাহলে তুমি বলতে পারো যে এটা কিন্তু সব জায়গায় হবে না, মানে এটা ওই যেখানে কাঁচামাল আর রয়েছে ওই কাঁচামালের কাছাকাছি কিন্তু তোমার এই শিল্পটা গড়ে তুলতে হবে। দ্যাট মিন্স কি, এটা স্থান ভিত্তিক কিন্তু হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স কি, এটাও কিন্তু অপশন হবে না, ঠিক আছে? এরপর চিনি শিল্প। এবং চিনি শিল্পর মধ্যে কি, এটা হলো গিয়ে আখ, ঠিক আছে? আখ যদি তুমি আখ বা কুশার যারা বলে, ঠিক আছে? সো আখ বা কুশার, এটা কিন্তু এটার পরিমাণ যদি তোমার কাছে থাকে, মানে প্রাপ্তি থাকে, ঠিক আছে, তাহলে এটার সাথে এটার সম্পর্ক আছে, ঠিক আছে? যদি যা তোমার বলতে পারো, হ্যাঁ, ভারী, হ্যাঁ, ভারী এবং দ্রুত পচনশীল, তাড়াতাড়ি পচে যাবে, ঠিক আছে? তাই এটি অ্যাকচুয়ালি খামার যেখানে মানে লাগানো হয় এই গাছের যে বাগানটা, হ্যাঁ, আখের যে বাগানটা, এটা কিন্তু তোমার এটার কাছাকাছি যদি আমি চিনি শিল্পটা গড়ে তুলি তাহলে ভালো হয়, ঠিক আছে? কারণ চিনিটা মানে এই যে আখটা, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? বা আবার তোমার এটা অনেকগুলি হলে এটা ট্রান্সপোর্টেশনের কস্ট লাগতে পারে। তো দ্যাট মিনস কি, এটাও কি কিন্তু, হ্যাঁ, একটা নির্দিষ্ট স্থানেই করতে হবে, ঠিক আছে? যে কোনো জায়গায় কিন্তু করতে পারবে না।
দ্যাট মিন্স কি এটাও কিন্তু তোমার স্থানের ভিত্তিক হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটাও কিন্তু অপশান হবে না। সো অপশান ডি উপরের কোনোটি নয়, সঠিক উত্তর হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এটা একটু কনসেপচুয়াল ছিল। এরপর দেখো 140 নম্বরে ভারতের তাপি নদী প্রবাহিত হচ্ছে। তো তাপি নদীটা তোমরা অনেকেই শুনেছো হয়তোবা, যে তাপি নদী বা তাপ্তি নদীও বলা হয় একে। এটা কিন্তু মধ্য ভারতের একটি প্রধান পশ্চিমা বাহিনী নদী। ঠিক আছে, পশ্চিমা বাহিনী নদী। সো এটা কিন্তু উত্তর দিকেও না, দক্ষিণ দিকেও না, পূর্ব দিকেও না, এটা কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়। দ্যাট মিন্স কি অপশান ডি কিন্তু সঠিক হবে। ঠিক আছে, কারণ পূর্ব এখানে পশ্চিম দিক দেয়নি। ঠিক আছে, নর্মালি কিন্তু বেশিরভাগ নদী পূর্ব দিকেই বয়। ঠিক আছে, কিন্তু এই যে তাপ্তি একমাত্র নদী রয়েছে যেটা কিন্তু তোমার পশ্চিম দিকে বয়। ঠিক আছে, তো এই জন্য এটা সঠিক উত্তর উপরের কোনোটি নয় হবে। ঠিক আছে, এরপর দেখো এশিয়ার এই অংশটি হার্টল্যান্ড নামে পরিচিত। ঠিক আছে, তো এশিয়ার কোন অংশটি হার্টল্যান্ড নামে পরিচিত? হার্টল্যান্ড। ঠিক আছে, তো দেখো মধ্য অংশকে অ্যাকচুয়ালি মধ্যভাগ, ঠিক আছে, মধ্যভাগটাই অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে এটা মনে রাখতে পারো আর কি, যে মধ্যে আমাদের শরীরের যে মধ্য জায়গাটা ওটার কাছাকাছি তো আমাদের যে হাড়টা থাকে না, সো এটাকেও এইভাবে মনে রাখতে পারো আর কি। আচ্ছা, মধ্য অংশ এটা কিন্তু তোমার হার্টল্যান্ড বলতে, এইটা এখানে হার্টল্যান্ড বলতে অ্যাকচুয়ালি যদি আমি বলি, এটা স্যার স্যার হ্যালফোর্ড মেকিন্ডারের রাজনৈতিক হার্টল্যান্ড তত্ত্বে। ঠিক আছে, তো মেকিন্ডারের যে রাজনৈতিক হার্টল্যান্ড তত্ত্ব, ওই তত্ত্বের মধ্যে তোমার ইউরেশিয়ার কেন্দ্রীয় অঞ্চলকে বোঝায়। ঠিক আছে, তো ইউরেশিয়া নামক যে জায়গাটা রয়েছে ওটার মধ্যে, ওটার কেন্দ্রীয় অঞ্চল যেটা সেন্ট্রাল পার্ট, ওটাকেই কিন্তু তোমার এই যে এশিয়ার হার্টল্যান্ড বলা হয়। ঠিক আছে, মধ্যের অংশটা আর কি। এরপর দেখো পরবর্তী কোশ্চেনে কি বলেছে। পরবর্তী কোশ্চেনে বলেছে যে এই মালভূমিটি আলতিনতাক ও কুনলুন পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে অবস্থিত। ঠিক আছে, তাহলে দেখো এই যে মালভূমি, এটা কোনটা হবে? এটা কিন্তু তোমাদের তিব্বতের মালভূমি হবে। ঠিক আছে, তো তিব্বতের মালভূমি কিন্তু তোমাদের আলতিনতাক ও কুনলুন পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে অবস্থিত। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটার মধ্যে এমন কিছু জানার কোনো এমন কনসেপ্ট নেই এটার মধ্যে। ঠিক আছে, এটা ইনফরমেশান বেসড, ইনফরমেশান জানা থাকলে তুমি ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো এই হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত। তো কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত? সবচেয়ে বেশি লবণাক্ত কোন হ্রদের জল? ঠিক আছে, তাহলে দেখো অপশন যদি আমি দেখি, এখানে কিন্তু ভ্যান হ্রদ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, ভ্যান হ্রদ। এখন তুমি বলতে পারো তাহলে ভ্যান হ্রদ, বাকিগুলি একটু যদি বলেন, তাহলে দেখো এই যে আরাল সাগর যেটা রয়েছে, আরাল সাগর বা আরল সাগর, এটা কিন্তু তোমার লবণাক্ততা কম রয়েছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু কম রয়েছে। আর ক্যাস্পিয়ান সাগর যদি বলি, এই ভ্যান সাগরের ভ্যান হ্রদের যে লবণাক্ততা এটা 23%। ঠিক আছে, আর এই যে ক্যাস্পিয়ান সাগর এটার মধ্যে কিন্তু লবণাক্ত, কিন্তু এটা কিন্তু তোমার ভ্যান হ্রদের থেকে 1.2% এমন কম। ঠিক আছে, এমন কম রয়েছে। তো যার কারণে এটা যেহেতু কম রয়েছে, দ্যাট মিনস কি ভ্যান হ্রদে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। এরপরে দেখো বলা হয়েছে যে এশিয়ার এই জলবায়ু অঞ্চলে ফল চাষের জন্য বিখ্যাত। ঠিক আছে, তাহলে কোন পার্টটা এশিয়ার যেখানে ফল উৎপাদনের জন্য খুবই ভালো? ঠিক আছে, জায়গাটা তো অ্যাকচুয়ালি তোমার ফল উৎপাদনের জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলকে অ্যাকচুয়ালি বলা হয় যে এটাই বিষয়, মানে ভালো আর কি। এখানে জলবায়ুটা অনেক ভালো, কারণ এই যে অঞ্চলে তোমার আমি যদি বলি, যেমন তোমার ফলের মধ্যে আঙ্গুর, ঠিক আছে, লেবু জাতীয় ফল, ঠিক আছে, জলপাই, এরপরে তোমার বাদামের মতো ফসলের জন্য বিশেষ বিশ্বের ফলের বাগান নামেও পরিচিত। ঠিক আছে, তো এই ধরনের ফল এখানে মানে ফলছে, যার কারণে একে বিশ্বের ফলের বাগানও বলা হয়। এবার চিন্তা করতে পারো, ঠিক আছে, এখানের জলবায়ু কত ভালো। ঠিক আছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল। ঠিক আছে, এরপর দেখো স্টেপ তৃণভূমি এর চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই যে স্টেপ হলো, স্টেপ কি? তাহলে স্টেপ তৃণভূমি, স্টেপের মানে স্টেপটা কি জিনিসটা যদি তুমি আগে প্রথম কোশ্চেন আসবে যে স্টেপটা কি, তাহলে
তো স্টেপ হলো গিয়ে একটা তোমার বলতে পারো যে আধা একটা শুকনা, হ্যাঁ, তো তৃণভূমি আর কি, হ্যাঁ, যেটার মধ্যে ঘাস টাস থাকছে, মানে আধা শুকনা আর কি। হুম, যাহা তোমার প্রধানত ইউরেশীয় স্টেপ, হ্যাঁ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় কিন্তু তোমার এটা পাওয়া যায়, ঠিক আছে। আর এটা কিন্তু তোমার বলতে গেলে এখানে কিন্তু ছাগল কিন্তু দেখা যায়, ঠিক আছে। ছাগল এখানে পাওয়া মানে এই তোমার আধা শুষ্ক তৃণভূমির মধ্যে কিন্তু ছাগল, সরি ছাগল না, শিবকে মানে ভেড়াকেই কিন্তু এখানে ইয়ে করা হয়, ঠিক আছে। বলতে পারো যে চাষ চারণ ক্ষেত্র হিসাবে ইয়ে করা হয়, ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর দেখো বলা হয়েছে যে ত্রিপুরার ক্ষুদ্রতম নদী হলো, ঠিক আছে। সো ত্রিপুরার কিন্তু দীর্ঘতম নদী তোমরা সবাই জানো মনু নদী, ঠিক আছে। ফেনী আর খোয়াই কিন্তু আমরা জানি না, এটা সম্বন্ধে কোনো একটা আইডিয়া নেই। কিন্তু আমি যতটুকু জানি যে ত্রিপুরার যে ছোট নদী সবচেয়ে রয়েছে এটা কিন্তু তোমাদের হাওড়া নদী, ঠিক আছে, যেটা 53 কিলোমিটার। 53 কিলোমিটার হাওড়া নদী। তো তোমাদের এখানে যেহেতু অপশানে নেই, তো অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরের অপশানে ত্রিপুরার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো, পাহাড় শ্রেণীটি হলো। তাহলে তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের যে বেতলাং শিব, ঠিক আছে, বেতলাং শিব যে রয়েছে এটা কিন্তু তোমাদের হাইয়েস্ট পিক, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতম পর্বত শৃঙ্গ এটা কিন্তু বেতলাং শিব বলে। কিন্তু দ্বিতীয়টা কোনটা? দ্বিতীয়টার নাম হচ্ছে কি তোমার শাখাংটাং, ঠিক আছে, শাখাংটাং কিন্তু দ্বিতীয়টা। এটাও মনে রাখবে, এটাও কোশ্চেন আসছে। এবার দেখো কোথা থেকে বা কেমন কেমন টাইপের কোশ্চেনও আসে, ঠিক আছে। ত্রিপুরা থেকে মোটামুটি এখানে 4-5টা কোশ্চেন তো আসছেই। তো ত্রিপুরার যে জিকে ওইগুলো কিন্তু তোমাদের পরে রাখতে হবে, ঠিক আছে। ত্রিপুরার জিওগ্রাফি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এরপর দেখো ত্রিপুরা রাজ্যের মৃত্তিকার প্রকৃতি হলো, ত্রিপুরা রাজ্যের যে মৃত্তিকা এটার প্রকৃতি কিন্তু তোমার আম্লিক, ঠিক আছে। এখন কেন আম্লিক? এটা আম্লিক হওয়ার পিছনে কারণ হচ্ছে গিয়ে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ঠিক আছে। যার কারণে কি হয় যে তোমার মাটি, যে পৃষ্ঠের মাটিগুলা এগুলি থেকে তোমার বিনিময়যোগ্য ভিত্তি উপাদানগুলি যথেষ্ট পরিমাণে লিচিং ঘটায়, ঠিক আছে, লিচিং হয়ে যায় তাদের মধ্যে। মানে মাটির মধ্যে অনেকগুলি ইয়ে রয়েছে, মিনারেল রয়েছে, ওই মিনারেলগুলি কিন্তু তোমার লিচিং হয়ে যায়। লিচিং একটা প্রসেস আর কি। ওই লিচিং প্রসেসের কারণে এই যে পিএইচ আছে, এই পিএইচের মাত্রা বেড়ে যায়। আর পিএইচের মাত্রা যদি তোমার পিএইচের মাত্রা কমে যায়, পিএইচের মাত্রা যদি কমে যায়, পিএইচের ভ্যালু যত কম হবে, হ্যাঁ, ওটা অ্যাসিডিক তত বেশি হবে, ঠিক আছে, বা আম্লিক তত বেশি হবে। দ্যাট মিনস ত্রিপুরা মৃত্তিকা আম্লিক, ঠিক আছে। এরপরে দেখো, এটা তো সবাই পারবে, ইহা চীনের ম্যানচেস্টার বলা হয়। তো চীনের ম্যানচেস্টার সাংহাইকে বলা হয়, ঠিক আছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ঠিক আছে। সো ম্যানচেস্টার কেন বলা হয়েছে এখানে, তোমার ম্যানচেস্টার বলতে সাংহাই অ্যাকচুয়ালি তোমার ওখানে তোমার তুলা বস্ত্র শিল্পের জন্য একটি প্রধান কেন্দ্র, ঠিক আছে। তো ইংল্যান্ডের একটা ম্যানচেস্টার সিটি রয়েছে, ওই ম্যানচেস্টার সিটির মধ্যে এটাও কিন্তু তোমার বস্ত্র শিল্প উৎপাদনের জন্য বিখ্যাত। তো যার কারণে এটাকে মানে চীনের ম্যানচেস্টার বলা হয় আর কি, ঠিক আছে। সো ভারতের ম্যানচেস্টার আগে বলা হয়, এটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এরপর দেখো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন, এই জাতীয় সড়কটি আগরতলার মধ্য দিয়ে সাবরুম ও চুরাইবাড়িকে যুক্ত করেছে, ঠিক আছে। তাহলে কোন সড়ক? তোমরা তো ত্রিপুরাতে থাকো, তোমরা কি জানো যে কোন সড়কটা এই চুরাইবাড়ি থেকে, মানে চুরাইবাড়ি ওই দিকের এন্ড পয়েন্ট, হ্যাঁ, ওই দিক দিয়ে ধর্মনগর দিয়ে কিন্তু এন্ড পয়েন্ট এটা চুরাইবাড়ি, আর এদিক দিয়ে এন্ড পয়েন্ট হচ্ছে কি সাবরুম, ঠিক আছে। তো এই দুইটাকে তোমার কানেক্ট করে কোন রাস্তাটা? এটা হচ্ছে কি তোমার NH8, ঠিক আছে, NH8। এটা যারা জানো না তারা অবশ্যই কিন্তু এটা রাখবে। এটা কিন্তু অনেক জিআরবিটিতেও মেবি কোশ্চেন এসেছে, আমি ঠিক বলতে পারছি না, বাট এসেছে কোথাও না কোথাও এসেছে, আমি শুনেছি, ঠিক আছে। তো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আসছে। তো এটা কিন্তু তোমার সাবরুম ও চুরাইবাড়ি, হ্যাঁ, আগরতলার মাধ্যমে দিয়ে এটা যুক্ত করা হয়, ঠিক আছে, NH8। ওকে, সো অপশন এখানে সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই। আজকে যে আর কোয়েশ্চেন এটা 2016-এর কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। সো আশা করি তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সো ধন্যবাদ।